আমাদের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাসে আমরা মূলত পড়াশোনা করব হচ্ছে সামনে যে অ্যাডমিশন ক্লাসটা আছে এটার উপর ভিত্তি করে। তো এখানে মূলত হচ্ছে মেডিকেল, ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং সবগুলোর জন্য হচ্ছে আমরা টপিকসগুলো হচ্ছে আমরা কভার করব। তো আজকের ক্লাসে মূলত আমরা পড়াশোনা করব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা দিয়ে আমরা শুরু করব। রাসায়নিক সাম্যাবস্থায় যে আমাদের টপিকসগুলো আছে, প্রথমে দেখবা যে গ্রিন কেমিস্ট্রি নামে একটা টপিকস আছে, তো আমরা সেটা দিয়ে একটু শুরু করি। তো আমাদের পড়াশোনার মেইন সিস্টেমটা হবে হচ্ছে এরকম আজকের ক্লাসে, সেটা হচ্ছে মূলত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে আর সেগুলো কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, তো আমরা শুরু করি দেখি। তো ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই ধরনের তোমার প্রশ্ন তুমি ফেস করবা, সেটা হচ্ছে ফ্রেয়নের সংকেত নির্ণয়। ফ্রেয়নের সংকেত নির্ণয় থেকে তোমাকে মাঝে মাঝে পরীক্ষায় দেখবা যে কোশ্চেন বিগত বছর আসছে এবং সামনে আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এই ফ্রেয়ন মূলত হচ্ছে সিএফসি, যেটা হচ্ছে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। তো এগুলোর বাণিজ্যিক নাম মূলত এভাবে থাকে যে ফ্রেয়ন ধরো 113 অথবা ফ্রেয়ন 213, এই টাইপের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে বলবে ধরো ফ্রেয়ন 113 অথবা ফ্রেয়ন 213 সংকেত কি। তো এগুলো খুব ইজিলি তুমি যদি সলভ করতে চাও তোমাকে কিছু মেথড জানতে হবে। যেমন এখানে দুইটা মেথড আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে 90 যোগ করার নিয়ম, আরেকটাকে বলা হয় XYZ মেথড। তো এগুলো আমরা একটা একটা করে দেখবো, যেগুলো কিভাবে এগুলো বের করতে হয় সেগুলো আমরা দেখবো। দেখো ধরো এখানে আমি একটা ফর্মুলা আকারে বানায় রাখতে পারি, এমন আছে যে ফ্রেয়ন XYZ। এখানে X আর YZ এর বিভিন্ন নাম্বার থাকতে পারে, যেমন ধরো 213, ফ্রেয়ন 413, এইভাবে বিভিন্ন নাম্বার থাকতে পারে। আমাদের আগে বানাতে হবে হচ্ছে ফর্মুলাটা কি সেটা আমাদের জানতে হবে। তো দেখো ফর্মুলাটা কেমন, ফর্মুলাটা হচ্ছে এরকম যে XYZ এর একদম ডান পাশে যে জেডটা দেখতে পাচ্ছ, মনে রাখবা এটা ইন্ডিকেট করে হচ্ছে এই অণুতে নাম্বার অফ ফ্লোরিন, কয়টা ফ্লোরিন আছে সেটা ইন্ডিকেট করে। এখানে তুমি Y দেখতে পাচ্ছ, Y হচ্ছে নাম্বার অফ H+1, এই ফ্রেয়ন অণুতে কতগুলো H+1 এটা ইন্ডিকেট করে। এখানে একদম বাম পাশে যে এক্সটা দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে নাম্বার অফ C-1। তো আমরা এবার দেখবো যে পরীক্ষা যেগুলো আসে সেগুলো তুমি কিভাবে সলভ করবা এই ফর্মুলা ইউজ করে। তো দেখো আমি এভাবে একটা দিতে পারি যে ধরো পরীক্ষা এটা আসছে যে ফ্রেয়ন 213, এটা তুমি কিভাবে সলভ করবা। দেখো এই ফর্মুলা অনুসারে এই Z হচ্ছে এখানে 3, তো এই Z এর মানে হচ্ছে এটা হচ্ছে নাম্বার অফ ফ্লোরিন, তার মানে হচ্ছে এই ফ্লোরিনের ভ্যালুটা হচ্ছে তোমার 3। আবার দেখো মাঝে যে 1টা দেখতে পাচ্ছ, এই 1 হচ্ছে নাম্বার অফ H+1, মানে H+1 এর সংখ্যা। H+1 সমান তুমি কি পাচ্ছ 1। এটা যদি তুমি সলভ করো দেখো তো H সমান তুমি কি পাচ্ছ, H সমান পাচ্ছ হচ্ছে 0। আবার দেখো এখানে যে বাম পাশে যে 2 দেখা যাচ্ছে, এই 2 হচ্ছে নাম্বার অফ C-1। দ্যাট মিনস C-1 সমান যদি তুমি 2 লেখো, আমি সলভ করলে কি পাচ্ছি, C সমান হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করো তো আমি ফ্রেয়ন 213 এখান থেকে আমি কি কি ডাটা পাচ্ছি। আমি পাচ্ছি সেখানে 3টা ফ্লোরিন আছে, কোনো হাইড্রোজেন নেই এবং 3টা কার্বন, তাই তো। এবার আমাদের কাজ হচ্ছে এটা সংকেতটা কিভাবে আসবে সেটা লেখা। দেখো আমি প্রথমে বলে ফেলছি এই ফ্রেয়ন হচ্ছে মূলত সিএফসি, ঠিক তো। তো সিএফসি এগুলো কিন্তু জৈব যৌগ। তো যেহেতু জৈব যৌগ বলতো এই কার্বন কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণু হবে। দেখো তো কয়টা এখানে কার্বন আছে, 3টা কার্বন। তোমার প্রথম কাজ হচ্ছে 3টা কার্বনকে এভাবে পাশাপাশি লিখবা, এরপর সবগুলো হাত এভাবে খুলে দাও। এবার দেখো এখানে কয়টা ফ্লোরিন আছে, 3টা ফ্লোরিন আছে। তোমার কাজ হচ্ছে এইখানে 3টা ফ্লোরিনকে বসাতে হবে। তুমি ইচ্ছা মতো যে কোনো হাতে ফ্লোরিনকে বসাতে পারবা। 3টা ফ্লোরিনকে যে কোনো হাতে বসাও ইচ্ছা মতো।
এবার খেয়াল করো এখানে কোনো হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন নাই, H এর ভ্যালু হচ্ছে 0। এখন প্রশ্ন হচ্ছে বাকি হাতে তাহলে কে বসবে? আমি নাম থেকে বলতে পারি, নাম হচ্ছে CFC, এর মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে বাকি হাতে কে বসবে? বাকি হাতে বসবে হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো তো আমাদের সংকেতটা কি দাঁড়াচ্ছে, 3টা কার্বন আছে এজন্য C3, 3টা আমি ফ্লোরিন দেখতে পাচ্ছি তাহলে এখানে হবে হচ্ছে F3। আর দেখো ক্লোরিন কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে এখানে আসবে হচ্ছে Cl5। দেখো খুব সহজে কিন্তু তুমি সলিউশনটা করতে পারছো। তার মানে হচ্ছে ফ্রেয়ন 213 সংকেত হবে হচ্ছে C3F3Cl5। ঠিক আছে, আমরা আরো কিছু এক্সাম্পল করতে পারি। এই এখন যে আমি প্রবলেমটা দেখাবো সেটা বিগত বছর পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা যেটা আসছিল সেটা কি ছিল দেখো, বিগত বছর প্রশ্নে এটা ছিল যে ফ্রেয়ন 12, এই ধরনের একটা প্রশ্ন ছিল। তো দেখো তুমি এখানে একটু আগে শিখলা যে এর স্ট্রাকচারটা হচ্ছে ফ্রেয়ন XYZ, এই 3 অঙ্ক দিয়ে তুমি সূত্রটা শিখছো। পরীক্ষা কিন্তু আসছে কিন্তু দেখো 2 অঙ্ক, তো এটা তুমি কিভাবে সলভ করবা? তো দেখো যদি 3 অঙ্কের জায়গায় 2 অঙ্ক থাকে সব সময় মাথায় রাখতে হবে একদম বাম পাশে কি বসাতে হবে, 0 বসাতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি 2 অঙ্ক আসে তখন একদম বাম পাশে x এর ভ্যালু কত বসাবো, আমরা 0 বসাবো। এবার দেখো এখান থেকে আগের মতোই এই 2 হচ্ছে ফ্লোরিনের ভ্যালু, যার ভ্যালু আমি লিখতে পারি হচ্ছে 2। এখানে যে 1 দেখতে পাচ্ছ, এই 1 হচ্ছে H+1 এর ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে তুমি এটা সলভ করলে কি পাচ্ছ, H সমান হচ্ছে 0। এবার বাম পাশে 0 এর কথা চিন্তা করো, এটা হচ্ছে C-1 এর ভ্যালু, এর মান কত, 0, তাই না? তাহলে দেখো তো সলভ করে তুমি কি পাও, কার্বন সংখ্যা পাচ্ছ হচ্ছে 1টা। এবার ঠিক আগের মতোই তোমার কাজ হচ্ছে কয়টা কার্বন আছে, কয়টা ফ্লোরিন আছে আর কয়টা হাইড্রোজেন আছে সেখান থেকে সংকেতটা লিখতে হবে তোমাকে। দেখে আমরা লিখতে পারি কিনা। দেখো আমি এখান থেকে যেটা বের করলাম সেখানে আমি কি দেখতে পাচ্ছি, কার্বন কয়টা আছে, এখানে 1টা কার্বন আছে। তো আমি এই 1টা কার্বনকে এভাবে লিখলাম, 1টা কার্বনে হচ্ছে 4টা হাত। এবার দেখো ফ্লোরিন কয়টা আছে, এখানে 2টা ফ্লোরিন আছে। আগের মার মতো যতগুলো ফ্লোরিন আছে সেখানে কি করতে হবে, হাতে বসায় দিতে হবে। দেখো 2টা ফ্লোরিন আছে বলে আমি এখানে যে কোনো 2টা হাতে এই ফ্লোরিনকে বসায় দিলাম। এবার খেয়াল করো কোনো হাইড্রোজেন আছে এখানে, নাই, তাহলে কোনো হাইড্রোজেন বসবে না। আগের মতোই বাকি হাতে কে বসবে, ক্লোরিন বসবে। তো দেখো তো সংকেতটা কি দাঁড়াচ্ছে, CF2Cl2। তার মানে ফ্রেম 12 এর সংকেত হবে হচ্ছে CF2Cl2। এই টপিকসটা তোমার মেডিকেল কোর্স বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটু ভালো করে শিখতে হবে। তো এখন বলো তো এই ফর্মুলা ইউজ করে আমরা কি যে কোনো ফ্রেয়নের সংকেত বের করতে পারবো কিনা? তোমার মেইন কাজ হচ্ছে XYZ থেকে ফ্লোরিন, হাইড্রোজেন এবং কার্বনের ভ্যালুটা বের করা। এরপর কাজ হচ্ছে কয়টা কার্বন আছে সেগুলোকে পাশাপাশি লেখা। এরপর এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো অনুসারে ফ্লোরিন, হাইড্রোজেন অথবা ক্লোরিন ভ্যালুগুলো বসানো, তাহলে খুব ইজিলি তুমি এটা সলভ করতে পারবা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের ফ্রেয়নের সংকেত কিভাবে বের করতে হয় সেটা নিয়ম। এবার আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা এখন আস্তে আস্তে যাব হচ্ছে আমাদের মেইন টপিকস যেটা, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, এটার দিকে। তো দেখো রাসায়নিক সাম্যাবস্থার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, ঠিক কিনা? তো 9-10-এ দেখবা যে এখানে অনেক কিছু গ্রাফ থাকতো, এই গ্রাফ থেকে মাঝে মাঝে পরীক্ষা আসতো। এরপর দেখবা যে ওইখানে আমাদের খুবই পপুলার একটা বিজ্ঞানীর নাম ছিল লা শাতেলিয়ে, তাই তো? লা শাতেলিয়ের ফর্মুলা থেকে অনেক অনেক তোমার এমসিকিউ আসতো। তো এখানেও আমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, এখান থেকে অনেক তোমার এমসিকিউ আসবে, ইভেন অনেক অঙ্ক আসতে পারে। তো এই অঙ্কগুলো মাঝে মাঝে দেখা যায় বিশেষ করে ভার্সিটিতে একটু ট্রিকি হয়, মানে একটু তোমাকে বুঝতে হবে, বুঝে তারপর বের করতে হবে, এই টাইপের। তো আমরা আস্তে আস্তে একটু শুরু করে দেখি যে আমরা পারি কিনা বা কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা দেখবো, এগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখবো।
তো প্রথমেই দেখো রাসায়নিক সাম্যাবস্থায় আমাদের সাম্যাঙ্ক বলে বা সাম্য ধ্রুবক বলে একটা টপিকস আছে, সেটা নিয়ে আমরা একটু আগাই দেখি কি রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা, এই তো এরকম। আচ্ছা, তো আমরা শিখবো হচ্ছে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। তো দেখো সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবককে আমরা সবাই জানি, এটা হচ্ছে আমরা কেপি কেসি দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। এখানে পি ফর হচ্ছে প্রেসার আর সি ফর হচ্ছে কনসেন্ট্রেশন। তার মানে কেপি আমরা কখন বলি, যখন হচ্ছে আমরা আংশিক চাপের রেসপেক্টে এটা বের করি সাম্যাঙ্কটা, তখন হচ্ছে কেপি বলি। আর কেসি আমরা কখন বলি, আমরা কেসি তখনই বলি যখন এটা ঘনমাত্রার রেসপেক্টে এটা বের করি, তখন এটাকে আমরা কেসি দিয়ে প্রকাশ করি। তো এগুলো নিয়ে আমি কি বলবো, আসলে এখান থেকে মূলত আমাদের পরীক্ষা যে ধরনের প্রশ্ন আসে আমরা ডিরেক্ট সেখানে চলে যাব। সেটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে দেখবে একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে এই কেপি আর কেসি এর একক কি হবে, মাঝে মাঝে অঙ্ক দেখবা, আবার মাঝে মাঝে দেখবা যে এই কেসি অথবা কেপি থেকে গ্রাফ আসে। তো কি ধরনের প্রশ্ন আসে আর এগুলো কিভাবে সলভ করতে হয় আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো প্রথমে আগে চলে যাই হচ্ছে কোথায়, আমরা চলে যাবো হচ্ছে কেপি কেসি এর একক কিভাবে তুমি বের করবা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো আমাদের টপিকস এর নাম হচ্ছে কেপি এবং কেসি এর একক নির্ণয়, ঠিক আছে। এখন দেখো, তো ফার্স্ট আমি কেপি নিয়ে একটু কাজ করি। কেপি, তো দেখো এইগুলো আমরা আগে এইচএসসি তে কিন্তু অনেক বড় করে করতাম, তাই না? অনেক বিক্রিয়া লিখতাম, সমীকরণ লিখতাম, লেখার পর কাটাকাটি করে কোনো একটা কিছু একটা ভ্যালু আসতো, অনেক সময় লাগতো। এখন দেখো ভার্সিটি অথবা মেডিকেলে অথবা ইঞ্জিনিয়ারে কিন্তু তোমাকে খুবই শর্ট টাইমের মধ্যে এগুলো সলভ করতে হবে। এর জন্য আমাদের কিছু ট্রিক্স শিখতে হবে। তো এই ট্রিক্স গুলো দেখো, এখানে দেখো কেপি তে নিচে একটা পি আছে, তাই তো? পি ফর হচ্ছে প্রেসার, তার মানে হচ্ছে এখানে আমাদের চাপ নিয়ে কিছু একটা কাজ করতে হবে। তো আমাদের কেপি এর একক বের করার ফর্মুলাটা অনেকটা এরকম যে চাপের একক টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। একইভাবে তুমি যদি কেসি এর একক বের করতে চাও, কেসি এর একক কি হবে? কেসি দেখো এই সি ফর হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, তাহলে এখানে আমাদের এককের ফর্মুলাটা অনেকটা এমন হবে যে ঘনমাত্রার একক টু দি পাওয়ার হচ্ছে আগের মতোই ডেল এন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, ভাই ডেল এন নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, অনেক চিল্লাপাল্লা করতেছে, ডেল এনটা আসলে কি? এই ডেল এনটা তোমাকে ভালো করে শিখতে হবে, কারণ ডেল এন যদি পারো তুমি কিন্তু ইজিলি অঙ্কগুলো বা এই এমসিকিউ গুলো সলভ করতে পারবা। এবার দেখো ডেল এন জিনিসটা কি। ডেল এন একটা ফর্মুলা সবসময় তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, কোন একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে সেই বিক্রিয়ার গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, ফর্মুলাটা এমন, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, এটাই হচ্ছে ডেল এন এর মান। গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, এটা আমাদের ফর্মুলা হিসাবে এটা কাজ করবে আমাদের ক্ষেত্রে। যে ডেল এন সমান আমি কি দেখবো, আমি দেখবো হচ্ছে ডেল এন সমান হচ্ছে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। আমরা আসলে কোনো এক্সাম্পল ছাড়া আসলে পড়তেছি, অনেকে হয়তো বা বুঝতে পারবে না। আমরা এখন এই জন্য আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্ট এক্সাম্পলে। ধরো এই টাইপের একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বললো যে ডেল এন থেকে কেপি কেসি এর ভ্যালুটা বের করতে হবে, একক বের করতে হবে। ধরো 2a সলিড প্লাস 3b গ্যাস, সেখান থেকে উৎপন্ন হলো 4c গ্যাস প্লাস 5d গ্যাস। তোমার কোশ্চেনটা একটু খেয়াল করো, পরীক্ষা কিরকম প্রশ্ন থাকবে, ঠিক এই টাইপের একটা বিক্রিয়া দেওয়া থাকবে। তোমাকে বলবে এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর এককের মান কি হবে। তো দেখো এখানে আমাদের এই ফর্মুলা হচ্ছে এমন যে কেপি এর একক হবে হচ্ছে চাপের একক টু দি পাওয়ার ডেল এন, আর কেসি এর একক হবে হচ্ছে ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল এন। তো আমাদের মেইন কাজ কিন্তু আগে ডেল এনটা বের করা, তাই তো? তো দেখো ডেল এনটা কি হবে, আমাদের ফর্মুলাটা হচ্ছে এমন যে ডেল এন সমান হচ্ছে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তো একটু খেয়াল করো তো,
এই বিক্রিয়াটাতে আমাদের গ্যাসীয় উৎপাদ কে কে আছে? দেখো সি কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, ঠিক একইভাবে বিও কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে দুইটাই কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, তার মানে তাদের মোল সংখ্যা কত? একটা হচ্ছে 4 মোল, একটা হচ্ছে 5 মোল। তাহলে দেখো গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা আমি কি লিখবো? 4 + 5, টোটাল হচ্ছে 9 মোল আছে, মাইনাস এবার দেখো গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়কে দেখো এ আর বি আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এ কিন্তু কঠিন অবস্থায় আছে, সলিড অবস্থায় আছে। ফর্মুলায় বলা হয়েছে গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, অবশ্যই গ্যাস হতে হবে। তাই দেখো এখানে বি কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, তাই না? দেখো তো এটা কয় মোল আছে? এটা কিন্তু 3 মোল। তাহলে 4 + 5 মাইনাস হচ্ছে এই 3, তাহলে 9 - 3, তার মানে আমি কি পাচ্ছি? ডেল এন এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 6। ঠিক তো? এবার দেখো আমরা ভ্যালুগুলো বের করি। কিভাবে বের করব? প্রথমেই আমরা বের করব হচ্ছে কেপি এর একক। দেখো আমার ফর্মুলা ছিল হচ্ছে চাপের একক টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। তুমি যদি লিটার অ্যাটমসফিয়ার এককে চাপের একক বসাও, আমরা জানি তখন সেটা কি হয়ে যায়? অ্যাটমসফিয়ার হয়। এই বিক্রিয়াটার জন্য ডেল এন এর ভ্যালু তুমি বের করে ফেলছো কত? সেটা 6। তাহলে এখানে জাস্ট ডেল এন এর ভ্যালুটা বসা দিতে হবে। তোমার মাথায় আসতে পারে যে ভাই আমি লিটার অ্যাটমসফিয়ার এককে নিব না, আমি এসআই এককে নিব। তুমি জানো এসআই এককে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা প্যাসকেল নামে চিনি। নিউটন পার মিটার স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 6। এবার দেখি আমরা কেসি এর এককটা বের করতে পারি কিনা একইভাবে। দেখো কেসি এর এককটা কেমন হবে? এখানে হচ্ছে ঘনমাত্রার একক, ঘনমাত্রার একক টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। তুমি যদি লিটার অ্যাটমসফিয়ার একক নিয়ে কাজ করো, তাহলে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর হলে তুমি কত বের করে ফেলছো? 6, তাহলে টু দি পাওয়ার হবে হচ্ছে 6। দেখো আনসার কিন্তু খুব সহজে তুমি বের করতে পারছো। এবং ভর্তি পরীক্ষায় এমসিকিউতে এভাবেই থাকবে, তোমাকে কোন একটা বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি এর একক বের করো। এবার আমরা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া দেখবো, যেটা বিগত বছর পরীক্ষা আসছে এবং সামনে আসার সম্ভাবনা আছে। সেটা কি? দেখো যদি বিক্রিয়াটা এমন থাকে, হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, সেখান থেকে উৎপন্ন হচ্ছে 2HI, এটাও গ্যাস। আমরা চাচ্ছি এই বিক্রিয়াটার জন্য কেপি এবং কেসি এর একক বের করতে। তাহলে আমাদের মেইন কাজ হবে, সবার প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াটার ডেল এন এর ভ্যালুটা বের করা, তাই তো? তো আমরা ডেল এন এর ভ্যালুটা দেখি বের করে ফেলি পারি কিনা। দেখো ডেল এন সমান কি হবে? ফর্মুলায় ছিল গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, সেটা আমি দেখতে পাচ্ছি 2 মোল আছে, তাহলে এখানে 2 মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো দুইটাই কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, 1 মোল 1 মোল করে, তাহলে এখানে হচ্ছে 1 + 1। দেখো 2 - 2 কত আসে? 0, তাই তো? এবার দেখো একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে দেখো এবার ফর্মুলা যদি কেপি এর জায়গায় চাপের একক টু দি পাওয়ার ডেল এন, আমি অ্যাটমসফিয়ার ডেল এন হলো কত বের হয়েছে? 0। এসআই এককে এটা কি হবে? টু দি পাওয়ার 0। তাহলে আলটিমেটলি আমি জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। এখানে কিন্তু সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 আসবে। ঠিক একইভাবে তুমি যদি এই ফর্মুলাতে কেসি সমান ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল এন, ডেল এন এর ভ্যালুটা তুমি 0 বসাও, তাহলে তুমি কি পাবা? 1 পাবা। এই কথাটার মানে হচ্ছে এই বিক্রিয়াটার জন্য কেপি এবং কেসি এর কোনো একক থাকবে না, কারণ কি? ডেল এন এর ভ্যালুটা কত পাওয়া গেছে? 0 পাওয়া গেছে। এভাবে তোমাকে বিভিন্ন বিক্রিয়ার জন্য তোমাকে চাপ এবং কেপি এবং কেসি এর এককটা বের করতে হতে পারে। আমাদের খুবই পরিচিত একটা বিক্রিয়া একটু দেখি, যেটা আমাদের অঙ্কের কাজে লাগে। ধরো বিক্রিয়াটা এমন আছে, নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা, উৎপাদ তুমি পাচ্ছ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস।
অঙ্ক করতে দেখবা যে এই বিক্রিয়াটা সবসময় থাকবেই, ঠিক কিনা? তো এখান থেকে মাঝে মাঝে দেখবা যে পরীক্ষা আসে, ডিরেক্ট তোমাকে বলবে এই বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি এর একক নিচের কোনটি, এভাবে পরীক্ষাটা আসে। তো আমরা কিভাবে বের করবো? দেখো আগের মতোই, দেখো ডেল এন সমান কত হবে, দেখো উৎপাদে এটা গ্যাসীয় অবস্থায় আছে, কয় মোল আছে? 2 মোল আছে, এই 2 মাইনাস এখানে দেখো বিক্রিয়ক হাইড্রোজেন এবং নাইট্রোজেন দুইটাই কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তো গ্যাসীয় অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা দেখো নাইট্রোজেনে হচ্ছে 1 মোল, এই জন্য 1 লিখলাম, প্লাস হাইড্রোজেনে হচ্ছে 3 মোল, তাহলে এখানে আমি 3 লিখলাম। তাহলে দেখো কত আসে, 2 - 4, দ্যাট মিনস হচ্ছে -2। এবার আগের মতোই ভ্যালুটা বসাও, চাপের একক টু দি পাওয়ার ডেল এন, তো এখানে ডেল এন এর ভ্যালুটা কত আসবে? -2 আসবে, আর এখানে আসবে নিউটন পার মিটার স্কোয়ার টু দি পাওয়ার -2। একইভাবে তুমি যদি কেসি এর একক বের করতে চাও, ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল এন, তাহলে এখানে আমি ডেল এন এর ভ্যালুটা কত বসাবো? -2 বসাবো। তাহলে আমি কি পাবো দেখো, কেপি এর একক পাবো হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2, অথবা এসআই এককে নিউটন পার মিটার স্কয়ার টু দি পাওয়ার -2, আর কেসি এর একক পাবো হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার -2। খুব ইজিলি কিন্তু আমরা এগুলো বের করতে পারতেছি। ঠিক এই জিনিসটা কিন্তু তোমার অঙ্কেও কাজে লাগবে, এই জন্য এগুলো আমি আগে শিখে ফেলতেছি, যাতে তোমার পরবর্তীতে আমি অঙ্কে বলতে পারি যে আমি ওখানে শিখে ফেলছিলাম, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, তো আমরা কেপি কেসি এর একক কিভাবে বের করতে হয় এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা শিখবো হচ্ছে এখান থেকে মাঝে মাঝে গ্রাফ আসে। তো গ্রাফ দেখলে বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটি ওরিয়েন্টেড যারা, তাদের অনেকে একটা ভীতি কাজ করে যে ভাই গ্রাফ দেখলে একটা গা শিরশির ভাব চলে আসে, ভাই গ্রাফ তো আমি পারি না, গ্রাফের প্রশ্ন দেখলে ছেড়ে দিতে হবে, এমন কিছু না। আমরা দেখবো যে খুব সহজে এইসব যেগুলো আমাদের ভয় লাগতো, এইসব গ্রাফ কিভাবে সলভ করতে পারি। আমি তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখো মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তুমি যেগুলোর কথা যাই বলো না কেন, সব ভার্সিটিতেই তোমার বা সব জায়গাতেই চান্স পাওয়ার কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে যে অ্যাভারেজ যারা আছে, যারা তারা যেটা আনসার করবে সেটা তোমাকে অবশ্যই হতে হবে। সবাই যেটা পারবে, তুমি বুঝতে পারছো, সবাই যেটা পারবে সেটা তুমি ভুল করো, তুমি কিন্তু অন্যের তুলনায় পিছিয়ে থাকবা। এই জন্য তোমার মাথায় রাখতে হবে সবাই যেটা পারবে সেটা আমাকে অবশ্যই পারতে হবে। এর সাথে যদি অন্যরা একটা অঙ্ক পারলো না বা অন্যরা একটা এমসিকিউ করতে পারলো না, এরকম দু একটা যদি তুমি সলভ করতে পারো, দেখো তুমি কিন্তু অন্যের তুলনায় আগায় থাকবা। আরো যদি তুমি দু একটা এরকম করতে পারো, সলভ করতে পারো, তুমি কিন্তু আরো আগায় থাকবা। তোমার যে আকাঙ্ক্ষিত যে সাবজেক্টটা তুমি পড়তে চাও, সবার একটা ড্রিম থাকে আমি এই সাবজেক্টে পড়তে চাই, দেখবা যে তোমার ওইটা তুমি খুব ইজিলি অ্যাচিভ করতে পারতেছো। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, এবং পড়াশোনার সময় সবসময় চিন্তা করতে হবে যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে, তোমার এখন পড়াশোনা হতে হবে এমন যে তোমার অনেকটা পরীক্ষা কিভাবে ভালো রেজাল্ট করা যায় এই কেন্দ্রিক, ঠিক আছে, যে পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে, এটা সলভ করতে হলে কোন মেথডে আমাকে আগাতে হবে, এই টাইপের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তো যাই হোক, তো আমরা একটু সামনের দিকে আবার আগাই, পড়াশোনা করি। দেখো আমি কি বললাম, আমরা এখন শিখবো হচ্ছে এখান থেকে যে গ্রাফের প্রবলেম গুলো আসে পরীক্ষায়, সেই গ্রাফের কিভাবে সলভ করতে হয়। দেখো আগে প্রশ্নটা কেমন হতে পারে একটু বলি। ধরো তোমাকে এই ধরনের একটা প্রবলেম দিতে পারে যে ঠিক এই টাইপের একটা গ্রাফ দিবে, এদিকে ধরো দেয়া থাকবে হচ্ছে সময়, আর মনে করো এদিকে থাকতে পারে হচ্ছে ঘনমাত্রা। প্রশ্ন দিবে যে এই গ্রাফটির জন্য নিচের কেসি এর কোন মানটি সত্য। দেখবা যে এ বি সি ডি চারটা অপশনে বিভিন্ন ভ্যালু দিয়ে দিছে। তো এই টাইপের গ্রাফ দেখলে আমাদের অনেকে গা শিরশির করে যে ভাই এটা কিভাবে সলভ করে, কি মুখস্থ করতে হয় নাকি। আসলে এমন কিছু না, কিন্তু তুমি দেখবা যে এগুলো কিন্তু একটা টেকনিক থেকে আমরা এগুলো বের করতে পারবো, খুব ইজিলি এগুলো বের করতে পারবো যে আসলে এরকম শর্তের জন্য বা এই ভ্যালু থাকলে গ্রাফের প্যাটার্নটা কেমন হয়। আর এবং এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি করে আসে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড মানে বুঝছো যে অন্যরা এগুলো হয়তো বা অনেকেই পারবে না, তুমি এটা করতে পারলে দেখবা যে তুমি আগায় গেছো অন্যের তুলনায়, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। তো দেখি আমরা এগুলো কিভাবে সলভ করতে হয়। ধরো কোন একটা বিক্রিয়া এমন দেওয়া আছে, এ থেকে বি,
এখন তোমার কাজ হচ্ছে এই বিক্রিয়াটার জন্য কেসি এর বিভিন্ন শর্তের জন্য গ্রাফ কেমন হয় সেটা বের করা। তো দেখো আমরা বের করতে পারি কিনা। দেখো যদি আমি এই বিক্রিয়াটার জন্য কেসি এর সমীকরণটা কেমন হয় সেটা লিখতে চাই, তাহলে দেখো কেসি সমান আমরা কি জানি, উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক, তাই তো? যেহেতু কেসি লিখছি সুতরাং এসি হচ্ছে কিন্তু ঘনমাত্রা, তাহলে আমাদের উপরে হবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক এর ঘনমাত্রা। আমার উদ্দেশ্য কেসি লেস দেন 1, তার মানে কেসি এর মান 1 এর চেয়ে কম হবে। এই শর্তের জন্য গ্রাফগুলো কেমন হয় সেটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করা যায় দেখো একটু। দেখো তো আমাদের কন্ডিশনে বলে দেওয়া আছে কেসি এর মান কি হবে, 1 এর চেয়ে ছোট হবে। তাহলে বলো তো আমি এখানে লেস দেন 1 এরকম কিছু একটা নিয়ে আসতে পারি কিনা। তোমার ছোটবেলা ক্লাস 9-10 এ অসমতা শিখছো, অসমতা কিভাবে করা হতো। এর পরের লাইনটা দেখো তো আমরা বুঝতে পারি কিনা যে বি এর ঘনমাত্রা কি হবে, লেস দেন এর ঘনমাত্রা হবে, এমন কিছু লেখা যায় কিনা। এবার দেখো আমরা নিশ্চয়ই কম বেশি সবাই এটা জানি, এই কেসি অথবা কেপি আমরা কখন বের করি, কোন একটা বিক্রিয়ার সাম্যাবস্থার জন্য আমরা বের করি। তাহলে এই যে একটা অসমতা একটা সম্পর্ক দেখতে পাচ্ছ, এটা মূলত সাম্যাবস্থার জন্য। তার মানে হচ্ছে সাম্যাবস্থার ক্ষেত্রে এর ঘনমাত্রা কি হবে, বি এর চেয়ে বেশি হবে। এর ঘনমাত্রা বেশি হবে, বি এর ঘনমাত্রা কি হবে, কম হবে। কোন অবস্থায়, সাম্যাবস্থায়। এবার তুমি বিক্রিয়ায় চলে আসো ডিরেক্ট। খেয়াল করো প্রাথমিক অবস্থায় কোন একটা বিক্রিয়কের পরিমাণ কিন্তু সর্বোচ্চ থাকে, একদম বেশি থাকে। তার মানে এটা আছে তখন কত থাকবে, 100% আছে। বলতো তখন উৎপাদ কি পাওয়া যাবে, উৎপাদ কিন্তু পাওয়া যাবে না। একদম শুরুতে কিন্তু বিক্রিয়া শুরুতে উৎপাদ পাওয়া যায় না। তাহলে বি এর পরিমাণটা কত হবে, 0। এবার আমরা সাম্যাবস্থায় কি পাওয়া যেতে পারে সেটা নিয়ে একটু চিন্তা করি। আমরা কেবলই বের করে ফেলছি যে সাম্যাবস্থায় এর পরিমাণটা বি এর চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি, দেখো এর পরিমাণ যেহেতু বেশি আমি ধরে নিচ্ছি সেটা 70% আর বি হচ্ছে 30%, এটা আমি ধরে নিলাম। তুমি ইচ্ছা করে এটা 60-40 ধরতে পারো। বলো তো 50-50 ধরা যাবে কিনা। এরকম ধরা যাবে না। কেন ধরা যাবে না, কারণ তখন এটা সমান হয়ে গেছে, আমাদের বলে দিছে এরটা বেশি হতে হবে, তাই তো? এবার দেখো গ্রাফটা আমরা কিভাবে প্লট করি। দেখো এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার সময় বা টাইম, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে পার্সেন্টেজ দিয়ে ভ্যালুগুলো বসাবো যাতে তুমি সহজে বুঝতে পারো। দেখো একদম এখানে হচ্ছে 0, এরপর এখানে হচ্ছে তোমার ধরো 30, এখানে 50%, এখানে 70%, একদম উপরে হচ্ছে 100%। এবার দেখো খুব খেয়াল করবা যে গ্রাফগুলো কিভাবে আমি আঁকানোর চেষ্টা করি। দেখো এর পরিমাণ 100 থেকে কোথায় নেমে গেছে ভাইয়া, বলতো 70-তে নেমে গেছে, তাই না? সময় যাওয়ার সাথে সাথে এর পরিমাণ 70-তে নেমে গেছে 100 থেকে। তোমার কাজও হচ্ছে 100 থেকে এই 70-তে নামায় দেওয়া। সময় যাওয়ার সাথে সাথে 70-তে সেটা নেমে গেছে। এবার দেখো বি এর পরিমাণ 0 থেকে কোথায় উঠে গেছে, দেখো তো ভাইয়া 30-তে উঠে গেছে। তোমার কাজ হচ্ছে 0 থেকে 30-তে তুলে দেওয়া। তার মানে গ্রাফটা কি হয়ে গেছে কিন্তু দেখো, তার মানে কেসি যখন লেস দেন 1 হবে তখন দেখো তো আমাদের সমীকরণটা বা গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এই প্যাটার্নের। তার মানে এই গ্রাফটার জন্য কেসি এর মান কেমন হতে পারে, লেস দেন 1, 0.9, 0.7, 0.5 এরকম যে কোনো হতে পারে, মানে 1 এর চেয়ে কম হবে, সহজ কথা এটা। এবার আসো অন্যান্য শর্তের জন্য আমরা একটু বের করি। যদি এমন থাকতো কেসি সমান 1, তখন গ্রাফটা কেমন হবে বুঝতে পারতেছো? ঠিক এখানে একটা চেঞ্জ আসবে, এই যে অসমতা তখন আর থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, সমান চিহ্ন চলে আসবে। এবার দেখো গ্রাফটা কেমন হয়, ঠিক এখানেও একই রকম। দেখো এর পরিমাণ
প্রাথমিক অবস্থায় 100, বি এর পরিমাণ হচ্ছে 0। সাম্যাবস্থায় কিন্তু দেখো দুইটার পরিমাণ এবার সমান হতে হবে। বুঝতে পারতেছো? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার 50%, ঠিক এটা হবে হচ্ছে 50%। কেন? এই যে সাম্যাবস্থায় বি আর এ পরিমাণটা কি হবে? সমান হবে। এবার দেখো আমরা গ্রাফটা কিভাবে আঁকি। এ পরিমাণ 100% থেকে কোথায় নেমে গেছে? 50-তে। ভাইয়া দেখো 100 থেকে সুন্দর করে তুমি এই 50-তে নামায় দাও। এবার দেখো বি এর পরিমাণ কিন্তু 0 থেকে কোথায় উঠে গেছে? 50-তে। এই 0 থেকে আস্তে করে তুমি এই 50-তে তুলে দাও। দেখো গ্রাফটা কিন্তু হয়ে গেছে। বলতো এটা কোন শর্তের জন্য? কেসি সমান 1। শুধুমাত্র কেসি সমান 1 এর এই শর্তের জন্য গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এমন হবে। দেখো তো আমি একদম শুরুতে কিন্তু গ্রাফটা এমন আঁকা ছিল, তাহলে এইটার ক্ষেত্রে কেসি সমান কত হবে? ঠিক 1 হবে। এবং এই গ্রাফটা কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, ঠিক কিনা? এই গ্রাফটা শুধুমাত্র কিন্তু কেসি সমান 1 এই শর্তের জন্য ছিল। এখন আমরা দেখব কেসি গ্রেটার দ্যান 1 হলে গ্রাফের প্যাটার্নটা কেমন হয়। দেখো তাহলে এখানে চেঞ্জ আসবে, কেসি গ্রেটার দ্যান 1 হবে। তাহলে এখানে সমান চিহ্ন জায়গায় কেসি এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1, এখানেও আসবে গ্রেটার দ্যান। খুব সহজভাবে আমি এগুলো লিখে ফেলতে পারতেছি। এবার দেখো আমরা গ্রাফটা আস্তে আস্তে আঁকানোর চেষ্টা করব। দেখো এখানে প্রাথমিক অবস্থায় আগের মতোই এ পার্সেন্টেজ 100% ছিল আর বি কত হবে? 0। সাম্যাবস্থায় এবার খেয়াল করো শর্তটা কেমন। বি এর পরিমাণ এবার বেশি হবে, এ এর পরিমাণ কম হবে। তো বি এর পরিমাণ যদি বেশি হতে হয় তুমি এটা কত ধরতে পারো? এবার 70% ধরলাম। আর এর পরিমাণ কম হবে, তাহলে এটা কত হবে? ধরো 30%। তুমি ইচ্ছা করলে এটা 60-40 এইভাবে ধরে নিতে পারতা। মেইন কথা হচ্ছে বি এর পরিমাণটা বেশি হতে হবে, এর পরিমাণটা কম হতে হবে। দেখো আগের মতো 50-50 কিন্তু ধরা যাবে না, কারণটা কি? তখন সমান হয়ে যায়। বুঝা গেছে? এবার গ্রাফটা কি? দেখো এর পরিমাণ 100 থেকে কোথায় নেমে গেছে? 30-তে নেমে গেছে। তুমি এর পরিমাণটাকে 100 থেকে 30-তে নামায় দাও। এবার দেখো বি এর পরিমাণ 0 থেকে কোথায় উঠবে? 70-তে উঠবে। তুমি বি এর পরিমাণটা এই 0 থেকে 70-তে উঠায় দাও। তো দেখো তো এটা কোন শর্তের জন্য? কেসি গ্রেটার দ্যান 1 এই শর্তের জন্য গ্রাফ। তার মানে পরীক্ষায় যখন এই টাইপের গ্রাফ দিয়ে বলতে পারে এই গ্রাফটি জন্য কেসি এর কোন মানটি সত্য, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে আনসার অবশ্যই কি হবে? কেসি এর মানটা অবশ্যই 1 এর চেয়ে বড় হতে হবে, সেটা হচ্ছে আনসার। আমরা আশা করি এই কেসি এর ভ্যালু থেকে যদি কোনো গ্রাফ আসে আমরা আশা করি এটা পারবো কিনা বলো? পারা উচিত কিন্তু এবার। আচ্ছা, তো আমাদের কেসি গ্রাফের টপিকটা এখানেই শেষ। আমরা এর পরের টপিকসের দিকে সামনের দিকে আগাবো। এবার দেখো এবার আমরা মূলত শিখবো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বিভিন্ন টাইপের ম্যাথ আসে। তো এই ম্যাথগুলো দেখবা যে একটু বড় লেন্দি হয় এবং এটা নিয়ে সবারই একটু কেমন কেমন একটা ভাব থাকে, তাই না? যে ভাই এত বড় অঙ্ক পারবো কিনা, বা পরীক্ষার সময় এত শর্ট টাইমে আমরা কিভাবে করবো। আর অনেকে পারলেও দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে আসে। তো এই ভুল কোথায় হয় আমি সেগুলো একটু দেখাই দিব, আর অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো দেখো, তো আমরা এখন দেখবো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো। রাসায়নিক সাম্যাবস্থার অঙ্ক বুঝতে পারতেছো, এটা হচ্ছে কেপিকেসি এককে, কেপিকেসি এর ভ্যালু নির্ণয়ের অঙ্ক আসলে। তো এগুলোর জন্য আমি ফার্স্ট একদম বেসিক যে জিনিসটা যেটা না পারলে তুমি অঙ্ক পারবা না সেটা আমি দেখাবো আগে, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করো, আমি আশা করবো এটা দেখলে তোমার যে কোনো অঙ্ক তুমি খুব ফাস্ট আগাতে পারবা, ঠিক আছে? ধরো খুবই একটা পরিচিত বিক্রিয়া নিয়ে আমি সামনের দিকে আগাই। ধরো এমন আছে বিক্রিয়াটা যে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস 2 অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা কেন আমি চুজ করলাম? ভালো লাগে, তাই তো? পরিচিত কোনো একটা বিক্রিয়া দেখলে দেখবে খুব মনটা ভালো লাগে, যারা পারি আসলে।
তাহলে একটু কঠিন কঠিন দেখলে মনে হয় যে না একটু আসলে কেমন কেমন লাগতেছে আর কি। তো দেখো যে আমি প্রথমে যেটা বলি সব সময় সেটা হচ্ছে কোন একটা বিক্রিয়া দেখার সাথে সাথে তোমার মাথায় অ্যাটলিস্ট আনতেই হবে, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ তাদের মোলার আয়তনগুলো তোমাকে লিখতে হবে। মানে কি ভাই মোলার আয়তন মানে কি? তো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তো এটা 1 আয়তন, এটা 3 আয়তন, এটা কিন্তু 2 আয়তন, তাই তো? মানে 1 মোল 3 মোল 2 মোল এভাবে আছে। তো তোমার কাজ হচ্ছে এই রেশিও গুলো ফার্স্টে লিখে ফেলা। তার মানে নাইট্রোজেন 1 আয়তন, হাইড্রোজেন 3 আয়তন, আর অ্যামোনিয়া হচ্ছে 2 আয়তন। মানে হচ্ছে এদের মোল সংখ্যা অনুপাত 1:3:2। তোমার ফার্স্টে কাজ হচ্ছে এখানে 1:3:2 এটা লিখে ফেলা। ভাই এটা কি লেখা খুবই জরুরি বা এটা কি আসলে অঙ্ক করার প্রসিডিউর এমন কিছু না? এটা এমন কিছু না, এটা লিখলাম এজন্য যাতে তোমার অঙ্ক যাতে কখনো ভুল না হয়, এজন্য। ঠিক আছে, এটা কি মানে চেক করার নিয়ম আর কি, যে তোমার আসলে অঙ্কটা হচ্ছে কিনা, এটার জন্য আমি এটা সবসময় লিখতে বলি যে এই বিক্রিয়ক এবং উৎপাদ এদের মোলার আয়তনের অনুপাতগুলো লিখে ফেলা। এবার দেখো তুমি যখন একটা বিক্রিয়া শুরু করবা, আমরা কি করি সাধারণত? বিক্রিয়কে কিছু পরিমাণ নিয়ে তো কাজ করি, তাই তো? নাকি ইচ্ছা মতো যা করা হয়? আমরা কিন্তু বিক্রিয়কে কিছু পরিমাণ নিয়ে কাজ করি। সেটা কেমন? ধরো যে এটা গ্রাম এককে হতে পারে, যে 10 গ্রাম 50 গ্রাম এইভাবে নিয়ে আমি বিক্রিয়াটা করাচ্ছি, অথবা আয়তন হিসেবে হতে পারে 10 আয়তন 20 আয়তন এইভাবে হতে পারে। তো আমরা যাতে আমাদের একটা ফর্মুলা তৈরি করতে হবে, একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে, আমরা কি করব? একদম সিম্পলিফাইড যেটা মোল আকারে আমরা চিন্তা করব যে আমরা বিক্রিয়কে কিছু মোল নিয়ে কাজ করব আর কি। সেটা কেমন? ধরো এটা হচ্ছে নাইট্রোজেনের একটা বিস্কিট মনে করো, এটা এ মোল পরিমাণ আছে, আর এখানে তুমি হাইড্রোজেনের একটা বিস্কিট নিছো, সেটা হচ্ছে বি মোল পরিমাণ আছে। তার মানে আমি দেখো নিচের লাইনটা কি এটা লিখতে পারি কিনা। প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের মোল হচ্ছে এ মোল, আর হাইড্রোজেনের হচ্ছে বি মোল। দেখো প্রাথমিক অবস্থা আমি প্রথমেই বলে ফেলছি কোন উৎপাদ উৎপন্ন হয় না, সুতরাং এখানে কত হবে? 0 হবে। এবার মেইন কাজ, বিক্রিয়া তো আগাচ্ছে, একটা সময় কি সাম্যাবস্থায় উপনীত হবে। তো দেখো তো সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের একটা লাইন লিখতে হয়। এখানে এই লাইনটা অনেকে ঠিক মতো লিখতে পারি না, বিধায় আমাদের কি হয়? অঙ্কগুলো ভুল হয়। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনটা যাতে আমরা সঠিকভাবে লিখতে পারি, মূলত এই জন্য এই লাল মার্কার দিয়ে আমি রেশিওটাকে লিখে নিছি, অনুপাতটা লিখে নিছি। সেটা কেমন? দেখো যখন বিক্রিয়াটা শুরু হবে তখন আলটিমেটলি যেটা হবে, এই যে একটা বিস্কিট ছিল, এই বিস্কিট থেকে কিছু পরিমাণ কোথায় চলে যাবে? এই উৎপাদে চলে যাবে, এখানে চলে গেছে। ঠিক একইভাবে হাইড্রোজেনের বিমলের একটা বিস্কিট ছিল, সেখান থেকে কিছু পরিমাণ কোথায় চলে যাবে? এই যে উৎপাদে চলে যাবে। তো এই যে পরিমাণটা চলে যাচ্ছে এটাকে বলা হয় বিয়োজন পরিমাণ। এই পরিমাণকে বলা হয় হচ্ছে বিয়োজন পরিমাণ। মূলত এই অংশটুকুই হচ্ছে তোমার বিক্রিয়া করে। তার মানে বিক্রিয়া করতে হলে কি হতে হবে? ভাঙতে হবে। আস্ত থাকলে কিন্তু বিক্রিয়াটা হয় না। বিক্রিয়া করতে গেলে অবশ্যই কি হতে হবে? সেটাকে ভাঙতে হবে। কেমিস্ট্রি ভাষায় সেটাকে বলা হয় বিয়োজন। তার মানে এই অংশটা হচ্ছে বিয়োজিত হচ্ছে, ভেঙে গেছে, এই জন্য কিন্তু এটা উৎপাদ উৎপন্ন হয়েছে। তার মানে এখান থেকে এইটুকু অংশ কোথায় চলে গেছে? উৎপাদে গেছে। ঠিক একইভাবে এই বিমল থেকে এই অংশটুকু আবার আমরা কোথায় চলে গেছে? এই উৎপাদে চলে গেছে। তাহলে এটাও বিয়োজন পরিমাণ, এটাও কিন্তু আমাদের বিয়োজন পরিমাণ। এবার একটু খেয়াল করো, ধরো আমি ধরলাম হচ্ছে বিয়োজন পরিমাণ, সেটা হচ্ছে এক্স। এটা কিন্তু কোথায় চলে গেছে? উৎপাদে চলে গেছে। তাহলে বলো তো এই সাদা অংশটা কি বিক্রিয়া করতে বাকি আছে? কোথায়? বিক্রিয়কে। তার মানে সাম্যাবস্থায় কতটুকু বাকি আছে? এই সাদা অংশটুকু। বলতো এই সাদা অংশের পরিমাণ কত? a মাইনাস এক্স না? তো আমি বলতে পারি সাম্যাবস্থায় নাইট্রোজেন অবশিষ্ট আছে a মাইনাস এক্স মোল। এবার একটু দেখো মজাটা দেখাই। আমি কেন 1 লিখছি? দেখো এই
1 এর জন্য এখানে x পরিমাণ চলে যাবে, 3 এর জন্য এখান থেকে 3x পরিমাণ চলে যাবে। তাই বলো তো 3x পরিমাণ যদি চলে যায় তাহলে এখানে অবশিষ্ট কত? b - 3x অংশ। তাহলে এখানে আসবে b - 3x মোল অবশিষ্ট থাকবে। আর এই 2 এর জন্য এখান থেকে 2x মোল উৎপন্ন হবে। তার মানে বুঝাতে পারছি 1 এর জন্য x পরিমাণ চলে যাবে, 3 এর জন্য 3x পরিমাণ চলে যাবে, আর এখানে 2 এর জন্য এখানে 2x পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এই রেশিওটা লেখার মূল কারণ হচ্ছে এটাই। এবার আরো কিছু আমাদের পয়েন্ট আমাদের একটু খেয়াল করানোর জন্য আমি লিখব, সেটা হচ্ছে এখানে তুমি যে এক্সটা দেখতে পাচ্ছ, এই এক্সটা হচ্ছে তোমার হাইড্রোজেনের বিয়োজন পরিমাণ, ঠিক কিনা বলো? এটা বিয়োজিত হচ্ছে এবং বিক্রিয়া করতেছে। আর এই 3xটা হচ্ছে তোমার এটা নাইট্রোজেনের বিয়োজন পরিমাণ, আর 3xটা হচ্ছে এখানে হাইড্রোজেনের বিয়োজন পরিমাণ। আমরা একটু 1 মিনিটের ব্রেক নিব, আমরা 1 মিনিট পর আবার এখানে আমাদের ফিরে আসবো। তো আবার আমরা আবার ফিরে আসছি। দেখো তো এখানে এক্সটা ছিল হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন পরিমাণ, আর 3xটা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজন পরিমাণ। এবার খেয়াল করো, অঙ্ক করতে গেলে মনে আছে একটা কিন্তু শব্দ আমাদের মাথায় ছিল, পরীক্ষায় অঙ্ক আসতো এত % বা বিয়োজিত হলো। আবার মাঝে মাঝে অঙ্কে এই টাইপের কিছু দেখবা যে বিয়োজন মাত্রা। অনেকে যেটা করে যে এই বিয়োজন পরিমাণ চিন্তা করে সেটা অঙ্ক করে ফেলে, আসার পর মাথায় হাত দিয়ে বসে থাকে আমার অঙ্কটা কি ব্যাপার হলো না কেন, সবার সাথে অঙ্ক মিলাচ্ছ, দেখবে যে অঙ্ক মিলতেছে না। কারণ হচ্ছে পরীক্ষা ছিল হচ্ছে বিয়োজন মাত্রা, আর তুমি বিয়োজন পরিমাণ ধরে অঙ্কটা করে আসছো। তো সবসময় মাথায় রাখবে বিয়োজন পরিমাণ এবং বিয়োজন মাত্রা জিনিসটা কিন্তু সেম জিনিস না। কেন সেম জিনিস না একটু দেখো, এটা এখানে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এমন, অলওয়েজ মাথায় রাখবা যে বিয়োজন মাত্রা জিনিসটা কি। বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজন পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যা। তার মানে পার মোলে কতটুকু বিয়োজিত হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে বিয়োজন মাত্রা। এবার দেখো তাহলে আমরা একটু এখানে চলে আসি। আমি যদি এই নাইট্রোজেনের বিয়োজন মাত্রা বের করতে চাই তাহলে দেখো তো সেটা ফর্মুলা কি হবে। ধরো বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, এখানে দেখতে পাচ্ছ বিয়োজন পরিমাণ কতটুকু এক্স, এই এক্স দিলাম। আর দেখো তো মোল সংখ্যা কত, নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে a মোল, তাহলে ফর্মুলাটা হবে আলফা সমান x/a। তার মানে নাইট্রোজেনের বিয়োজন মাত্রার ফর্মুলা আলফা সমান কি হবে x/a। এবার আমরা চলে যাব কোথায়, হাইড্রোজেনের বিয়োজন মাত্রা কিভাবে বের করতে হয়। হাইড্রোজেনের বিয়োজন মাত্রার ফর্মুলা ধরো বিটা, বিটা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজন মাত্রা। বিয়োজন পরিমাণ কত দেখো তো ভাইয়া 3x, তাই না? এই 3x বসাও, ডিভাইডেড বাই মোল সংখ্যা কত বলো তো, মোল সংখ্যা হচ্ছে b। এই যে দেখো বিয়োজন পরিমাণ বাই মোল সংখ্যা,
তাহলে এখানে বিটা সমান কি হবে 3x/b। তার মানে সব সময় মাথায় রাখতে হবে যে ভাই বিয়োজন পরিমাণ এবং বিয়োজন মাত্রা জিনিসটা কিন্তু সেম জিনিস না। বিয়োজন মাত্রা হচ্ছে পার মোলে কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। অঙ্ক করার সময় জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আসলে বিয়োজন পরিমাণ দেওয়া আছে নাকি বিয়োজন মাত্রা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে দেখি একটু অঙ্কের দিকে আগাই বা এরকম কিছু আমরা করে দেখি যে কয়েকটা বিক্রিয়ার জন্য করে দেখি যে আসলে দ্বিতীয় লাইনটা আমরা লিখতে পারি কিনা। ধরো এমন আছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, সেখান থেকে হচ্ছে 2HI গ্যাস। প্রথমে এবার আমি কি বলছি, তোমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া দেখার সাথে এদের অনুপাত লিখে ফেলা। অনুপাত কত দেখো তো 1 1 2, অনুপাতটা লিখে ফেলো 1 1 এই 2। এবার দেখো প্রাথমিক অবস্থা নিয়ে আমরা কাজ করব। তো আমি দেখাই পেয়েছি তুমি এখন ইজিলি এগুলো লিখতে পারবা যে প্রাথমিক অবস্থা এগুলো হচ্ছে ধরো A মোল নিলাম আর আয়োডিনের মনে করো হচ্ছে B মোল নিলাম। বলতো প্রাথমিক অবস্থায় উৎপাদ উৎপন্ন হয় না, সুতরাং এখানে কত হবে 0। এবার বলো তো যদি বিয়োজন পরিমাণ x হয় তাহলে এখান থেকে 1 এর জন্য x পরিমাণ চলে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু A - x মোল। একইভাবে 1 এর জন্য এখান থেকে x পরিমাণ চলে যাবে, তাহলে বাকি থাকবে কতটুকু B - x মোল। আর এখানে 2 এর জন্য কতটুকু উৎপন্ন হবে 2x মোল পরিমাণ HI উৎপন্ন হবে। তার মানে দেখো এই যে রেশিও লেখা অনুপাত লেখা এখান থেকে ইজিলি কিন্তু আমরা সাম্যাবস্থার যে লাইনটা এটা আমরা লিখতে পারতেছি। এবার আমি একটু তোমাদের একটা খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট দেখাবো যেটা পরীক্ষা আসতে পারে এবং আমাদের অনেকে ভুল করি। সেটা কেমন একটু দেখো যে তোমাকে এই ধরনের মাঝে মাঝে প্রশ্নটা আসতে পারে, তো A + 2B সেখান থেকে C, তোমাকে বললো এই বিক্রিয়াটির কেসি এর মান 0.2 হলে C থেকে A + 2B এই বিক্রিয়ার কেসি এর মান কত হবে। এটা নিয়ে আমাদের অনেকেই প্রবলেমে ফেস করতে পারি, এই জন্য আমি আগে এটা দেখাইনি এটা কিভাবে আমরা সলভ করবো। এটা আহামরি কিছু না। তুমি এই বিক্রিয়াটার জন্য যদি কেসি এর মানটা বের করো, দেখো তো কেসি সমান কেমন হতে পারে। এই হচ্ছে উৎপাদ, এই উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? তার মানে এর ঘনমাত্রা ইনটু হচ্ছে বি এর ঘনমাত্রা। আমরা জানি এই যে সহগটা থাকে সহগটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায়, তো এই সহগটা আমি পাওয়ার করে দিলাম। তুমি যদি এই বিক্রিয়াটার জন্য কেসি এর মান বের করতে চাও, ধরো এটা আমি কেসি স্টার দিয়ে প্রকাশ করলাম, তাহলে কেমন হবে এই উৎপাদের ঘনমাত্রা ইনটু হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এই সহগটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা কত এই সি। এবার খেয়াল করো তো আমি যদি এই দুইটাকে গুণ করি তাহলে কি আসে কেসি ইনটু হচ্ছে কেসি স্টার, গুণ করলাম। খেয়াল করো এগুলো কিন্তু কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে এটা কি হয়ে যায় এটা 1 হয়ে যায়। তার মানে কেসি সমান হচ্ছে 1/কেসি স্টার। এই যে এদের মধ্যে সম্পর্ক কি তোমার ইনভার্স। তার মানে এই বিক্রিয়াটার জন্য যে কেসি পাবা, তুমি যদি বিপরীত বিক্রিয়ার কথা চিন্তা করো তখন এটা কি হয়ে যাবে উল্টে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে 1/0.2 হয়ে যাবে। আনসার হবে 1/0.2। তার মানে সম্মুখ বিক্রিয়ার জন্য তুমি যে কেসি পাবা, বিপরীত বিক্রিয়ার জন্য তুমি কেসি এর ভ্যালুটা কি হয়ে যাবে জাস্ট ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায় এবং অনেকে চিন্তা করে যে এরকম একটা কিছু একটা দিলে চিন্তা করে যে ভাই কি ব্যাপার অঙ্ক কিভাবে করব, এখানে তো ঘনমাত্রা দেওয়া নাই, চাপ দেওয়া নাই, মোল সংখ্যা দেওয়া নাই, করবো কিভাবে। আসলে কিন্তু খুবই সিম্পল জিনিস। আমরা যদি এটা জানি যে সম্মুখ বিক্রিয়ার যে কেসি এবং বিপরীত বিক্রিয়ার যে কেসি এদের মধ্যে সম্পর্ক কি, এই দুটো গুণ করলে কি পাওয়া যায় 1 পাওয়া যায়। এই কথাটার মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার সাম্যাঙ্ক তোমার বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে ইনভার্স হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি। ধরো এই টাইপের একটা বিক্রিয়া দেওয়া আছে,
একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া দিয়ে তোমাকে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটিতে 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল আয়োডিনের বিক্রিয়ায় সাম্যাবস্থায় 2 মোল HI উৎপন্ন হয়। আয়তন V সমান 1 লিটার হলে কেসি এর মানটা কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক এই টাইপের একটা অঙ্ক দেখবো অহরহ পরীক্ষায় আসতে দেখা যায়। আমরা কিন্তু এগুলো সলভ করা শিখতে হবে। কিভাবে আমরা সলভ করবো দেখো, আমি কি বলছি, প্রথম কাজ হচ্ছে এরকম বিক্রিয়া দেখার সাথে সাথে তোমাকে কি করতে হবে, অনুপাতগুলো লিখে ফেলতে হবে। দেখো অনুপাত কেমন হবে, 1:1:2। তুমি অনুপাতগুলো লিখে ফেলো, 1:1:2। এটা ছিল হচ্ছে প্রাথমিক অবস্থায়। তাহলে বলো তো 4 মোল 2 মোল প্রাথমিক অবস্থায় এখানে কত হবে, 0 হবে। এবার দেখো এই 1 এর জন্য এখানে x পরিমাণ চলে যাবে, তো থাকবে কতটুকু, 4 - x পরিমাণ। এটা কিন্তু মোল হিসাবে। এই 1 এর জন্য এখান থেকে আমাদের x পরিমাণ চলে যাবে, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে, 2 - x মোল। আর এখানে 2x মোল পরিমাণ HI উৎপন্ন হবে। এবার একটু খুব ভালো করে খেয়াল করো তো ভাইয়া, প্রশ্নে তোমাকে বলছে সাম্যাবস্থায় 2 মোল HI উৎপন্ন হয়, আর এই লাইন থেকে তুমি কি দেখতে পাচ্ছ, সাম্যাবস্থায় 2x মোল HI উৎপন্ন হয়। বলতো এই দুইটা তাহলে কি সেম? তাহলে আমি বলতে পারি 2x সমান হচ্ছে 2, এটার ভ্যালু কিন্তু এটা, তাই না? সাম্যাবস্থায় 2x মোল HI উৎপন্ন হয়েছে, আর প্রশ্ন দেওয়া আছে সাম্যাবস্থায় 2 মোল HI উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা কত পাবো বলতো, x এর ভ্যালু পাবো হচ্ছে এই 1 মোল। তুমি এখন যেটা করবা, এই x এর ভ্যালুটা এখানে বসাই দিবা। তাই দেখো 4 - 1, তাহলে এটা কত হবে, 3 মোল। এখানে হবে কত, এখানে আসবে 1 মোল, আর এখানে হবে হচ্ছে 2 মোল। আমাদের কেসি এর সমীকরণটা কেমন হবে, কেসি হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। উৎপাদে এখানে সবটা কি হয়ে যায়, পাওয়ার হয়ে যাবে। খেয়াল করো এখানে কিন্তু সব ব্র্যাকেট দেওয়া হয়েছে, থার্ড ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে ঘনমাত্রা নির্দেশ করতেছে। তুমি কিন্তু বের করছো সব মোল এককে, এই জন্য তোমার কাজ হচ্ছে এই মোলকে ঘনমাত্রায় কনভার্ট করা। আমরা জানি মোলকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ঘনমাত্রা পাওয়া যায়। সুতরাং তুমি এটাকে আয়তন হচ্ছে 1 লিটার, এই আয়তনে তুমি ভাগ করলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ঘনমাত্রা হয়ে যাবে। তারপরে সবগুলো আসবে হচ্ছে মোল পার লিটার আকারে। এবার এই ভ্যালুগুলো তুমি এখানে বসায় দাও, দেখো তো কি হয়। এখানে হচ্ছে 2, তাহলে এখানে 2² ডিভাইডেড বাই হাইড্রোজেনের ক্ষেত্রে দেওয়া আছে 3 ইন্টু আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আনসারটা আসবে হচ্ছে দেখো 4/3। বলো তো এর একক কি হবে, কেসি হচ্ছে মোল পার লিটার। এখানে দেখো ডেল এন এর ভ্যালুটা কত, 2 - 1 + 1, 2 - 1 + 1, তার মানে 0। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত, 1। তার মানে শুধুমাত্র 4/3 হচ্ছে আমাদের আনসার। এই টাইপের অঙ্ক আমাদের অহরহ আসবে, আমাদের জাস্ট মাথা রাখতে হবে এই সেকেন্ড লাইনটা আমরা ঠিক মতো লিখতে পারি কিনা। আমি এটা ক্লাসে দেখানো হয়ে গেছে, এই সেকেন্ড লাইনটা আমরা কিভাবে সঠিকভাবে লিখবো, ঠিক আছে? তো ভাইরা আমাদের আজ ছিল হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার টপিকস। তো সামনে আমাদের আরো সেশন আসবে, আমরা কেমিস্ট্রির আরো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকস নিয়ে পড়াশোনা করব। তো যাওয়ার আগে আমি কিছু তোমাদের কথা বলে যাই, সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট দিছে, তোমাদের অনেকেই হয়তো বা হার্ট হয়ে আছো যে ভাই আমার এক্সপেক্টেড রেজাল্টটা আমি পাইনি। তো কথা হচ্ছে যে দেখো, তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার পরই কিন্তু তুমি
অ্যাট লিস্ট তোমার কিন্তু একটা মাথায় ছিল যে আমি কেমন পরীক্ষা দিয়ে ফেলছি বা পরীক্ষাটা কেমন হয়েছে কোন সাবজেক্টটা। দেখো এইটা পরীক্ষা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা নিয়ে আসলে এখন তোমার মন খারাপ করে থাকলে চলবে না। কারণটা হচ্ছে পরীক্ষার ডেট কিন্তু অন্যান্য ভার্সিটি গুলোর জন্য, বিশেষ করে মেডিকেল, তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অথবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কিন্তু মোটামুটি ভাবে ডেটগুলো ফিক্সড হয়ে গেছে। সামনে তোমাদের পরীক্ষা, সুতরাং পরীক্ষা এইচএসসি পরীক্ষা কি করে ফেলছো এটা নিয়ে যদি তুমি এখন বসে থাকো, মন খারাপ করে থাকো, আলটিমেটলি কিন্তু তোমার কোনো লাভ নাই। এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট যদি কারো আশানুরূপ না হয়ে থাকে, তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এই অ্যাডমিশন টেস্ট রেজাল্টে ফাটাই দিব, সবাইকে দেখাই দিব যে না আসলে আমি খুবই ভালো স্টুডেন্ট এবং আমার দ্বারা সম্ভব। আর এই যে দেখো যে মোটামুটি অনেকেই দেখবা যে তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড দেখবা যে খুব ভালো রেজাল্ট করছে, যেটা তার এক্সপেক্টেড ছিল না, তার চেয়ে ভালো রেজাল্ট করছে। এদের মধ্যে কেউ কেউ দেখবা যে খুব মানে লাফালাফি করতেছে, ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে, অনেক আনন্দ আছে, পড়াশোনা না করে অনেক আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। অনেকটা এদের ব্যাপারটা এরকম যে তাদের অভিকর্ষ স্তর উপরের দিকে কাজ করতেছে। তো একটা সময় দেখবা যে তোমার হয়তো বা খারাপ লাগতেছে যে দেখো যে ও আমার মতো ছিল বা আমার সাথে খারাপ স্টুডেন্ট ছিল কিন্তু সে আমার সাথে ভালো রেজাল্ট করে ফেলছে। তো এটা কিন্তু অনেকে হিংসা লাগে। তো এটা দেখে হিংসা করার কোনো কারণ নাই। সে দেখবা যে অনেক তোমার স্টুডেন্ট দেখবা যে খুব ভালো রেজাল্ট করছে, এসএসসি তে গোল্ডেন এ প্লাস, ইন্টারে গোল্ডেন এ প্লাস, কিন্তু এই অ্যাডমিশনের সময় পড়াশোনা করে না। যেটা বলছে যে তাদের জি হচ্ছে উপর দিকে কাজ করে, একসময় দেখা যাবে মুক্তি বেগে তারা হারায় গেছে। তো এই জন্য তো যারা খুব ভালো রেজাল্ট করছো তাদের জন্য আমি বলবো যে তারা এখন হচ্ছে তাদের যাতে জি উপর দিকে কাজ না করে, যাতে নিচের দিকে কাজ করে, এখন একটু পড়াশোনা করতে হবে। প্লাস যাদের এক্সপেক্টেড রেজাল্ট আসেনি তাদের জন্য বিশেষ করে তোমরা আশাহত হওয়ার কোনো কিছুই নাই। আমি যেটা বলছি তোমাকে জাস্ট দেখাই দিতে হবে, এখন জাস্ট 3-4 মাস তোমার মুখ বুঝে তোমাকে সহ্য করতে হবে। সবাই হয়তো তোমার কাছে মনে হচ্ছে আমার দিকে এইভাবে তাকাচ্ছে, আমার রেজাল্টটা খারাপ হয়েছে এই জন্য হয়তো এইভাবে তাকাচ্ছে, তোমার কাছে মনে হতেই পারে। আসলে এরকম কিছু না, কিন্তু তোমার এটা তোমার মানসিকভাবে তোমার মাথায় এটা এখন চলতেছে যে হয়তোবা এইভাবে আমার সাথে এইভাবে কথা বলছে, আমার রেজাল্ট খারাপ হয়েছে বলে এইভাবে হয়তো আমার সাথে কথা বলতেছে। এগুলো নিয়ে আশাহত হওয়ার কিছু নেই। জাস্ট রেজাল্ট দিয়ে দেখা দিবা যে না আমি আসলে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম এবং দেখো আমি ভালো জায়গায় চান্স পাইছি। তো যাই হোক, তো আজকে আমাদের সেশনটা এখানে আমরা শেষ করব। আশা করি সামনে কোনো একটা সেশনে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।